কল্পনা করুন মাঝ সমুদ্রে হঠাৎ আপনি এমন একটা বিশাল জাহাজের সন্ধান পেলেন যেটা সোনায় ভরপুর। খুশিতে পাগল হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু সমস্যা একটাই, গত 40 বছর ধরে এই অভিশপ্ত জাহাজে যেই পা রেখেছে সেই আর কখনো ফিরে আসেনি। আজ আমরা আলোচনা করব হরর মাস্টারপিস মুভি ঘোস্ট শিপ নিয়ে, যেখানে সিন্দুক ভর্তি সোনার লোভ আর 600 মানুষের হারিয়ে যাওয়ার এক রোমহর্ষক রহস্য লুকিয়ে আছে। এই জাহাজের আসল রহস্য কি, আর কেনই বা সেখান থেকে কেউ ফিরে আসতে পারে না? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। গল্পের শুরু হয় 1962 সাল থেকে, যেখানে আন্টোনিও গ্রাজা নামের একটি বিশাল ইতালীয় জাহাজ 600 জন যাত্রী নিয়ে নিউ ইয়র্কের দিকে যাচ্ছিল। সেই জ্যোৎস্না রাতে জাহাজের ডেকের ওপর সুন্দরী এক গায়িকার গান শুনে সবাই মিলে আনন্দে নাচছিল। কিন্তু ঠিক তখনই এক রহস্যময় অজানা ব্যক্তি জাহাজের ইঞ্জিন রুম থেকে একটি লিভার টেনে দেয়, যার কারণে একটি অত্যন্ত ধারালো ও সরু স্টিলের তার প্রচণ্ড গতিতে এবং শক্ত হয়ে নাচতে থাকা সব মানুষের ওপর দিয়ে চলে যায়। মুহূর্তের মধ্যেই সেখানে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়, আর দেখা যায় কেউ কিছু বুঝে ওঠার আগেই পুরো ডেক শান্ত হয়ে যায়। এই বীভৎস দুর্ঘটনায় কেবল একটি ছোট্ট মেয়ে বেঁচে যায়, কারণ তার উচ্চতা কম হওয়ায় ধারালো তারটি তার মাথার উপর দিয়ে চলে গিয়েছিল, আর সে অবাক হয়ে তার চারপাশের মানুষের দিকে দেখছিল। এরপর আমাদের এই ঘটনার 40 বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি একদল পেশাদার জাহাজ উদ্ধারকারী সমুদ্রে একটি জাহাজ খুঁজে পেয়েছিল। তাদের দলের ক্যাপ্টেন মার্ফি এবং তার সদস্যরা যখন সেই জাহাজটি উদ্ধার করছিল, তখনই তারা দেখে সেটি ফুটো হয়ে ডুবে যাচ্ছে। এটা দেখে ক্যাপ্টেন মার্ফি তৎক্ষণাৎ তার সাহসী সদস্য অ্যাপসকে ওই জাহাজে পাঠান, কারণ সঠিক সময়ে যদি তারটি খোলা না হতো তবে এই বিশাল জাহাজের ভারে তাদের ছোট্ট টাগবোটটিও ডুবে যেত। টাগবোট মূলত সমুদ্রের বিশাল জাহাজগুলোকে ধাক্কা দিতে বা দড়ি দিয়ে টেনে নিয়ে যেতে ব্যবহার করা হয়। অ্যাপস অনেক চেষ্টার পর জাহাজটিকে মেরামত করতে সক্ষম হয়। এই জাহাজটি খুঁজে পেতে তাদের টানা 3 মাস সময় লেগেছিল, তাই তারা এটাকে হাতছাড়া করতে চায়নি। এরপর মান্ডার এবং ডজ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিচে ঝাঁপিয়ে পড়ে এবং জাহাজটি পুরোপুরি ডুবে যাওয়ার আগেই দ্রুত ওয়েল্ডিং করে সেটাকে সারিয়ে ফেলে। জাহাজটি উদ্ধার করে যা টাকা পাওয়া যায়, ক্যাপ্টেন মার্ফি সেটা তার দলের সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেয়। জাহাজটি উদ্ধার করে সবাই যখন বিশ্রাম নিচ্ছিল, তখনই জ্যাক ফেরিম্যান নামের এক ব্যক্তি তাদের কাছে আসে। সে অনেকক্ষণ ধরে এই দলের উপর নজর রাখছিল। সেখানে গিয়ে সে ক্যাপ্টেনকে একটি অদ্ভুত এবং রহস্যময় জাহাজের খবর দেয়, যেখানে নাকি প্রচুর সোনা লুকানো আছে। সে আসলে সেই অভিশপ্ত জাহাজটির কথাই বলছিল, যেখানে 40 বছর আগে সেই ভয়াবহ দুর্ঘটনাটি হয়েছিল। জ্যাকের কাছে ওই জাহাজ পর্যন্ত পৌঁছানোর সব নিখুঁত ম্যাপ এবং তথ্য ছিল, আর এর বিনিময়ে জ্যাক সোনার 20% ভাগ দাবি করে। এরপর ক্যাপ্টেন মার্ফি তার দলের সাথে আলোচনা করার পর সেই লোকটিকে 10% দিতে রাজি হয় এবং জ্যাকও তাতে রাজি হয়ে যায়। এরপর তারা তাদের টাগবোটটি নিয়ে সেই রহস্যময় ইতালীয় জাহাজটি খুঁজতে গভীর সমুদ্রের দিকে বেরিয়ে পড়ে। প্রায় 15 দিন সমুদ্র পাড়ি দেওয়ার পর একদিন সন্ধ্যায় সান্তোষ রাডারে অদ্ভুত কিছু দেখতে পায়, কিন্তু ক্যাপ্টেন যখন নিজে পরীক্ষা করতে আসেন তখন রাডার থেকে সেটি উধাও হয়ে যায়। আর ঠিক তখনই হঠাৎ কুয়াশার বুক চিরে তাদের সামনে একটি বিশাল জরাজীর্ণ জাহাজ প্রকট হয়। এটা দেখে তারা বুঝতে পারে এটি সেই আন্টোনিও গ্রাজা, যেটির খোঁজে তারা এখানে এসেছে। জাহাজটি দেখে সবার মুখে খুশির হাসি ফুটে ওঠে, কারণ এটি আন্তর্জাতিক সমুদ্রের এমন একটি এলাকায় পাওয়া গেছে যেখানে কোনো দেশের আইন চলে না। সমুদ্রের আইন অনুযায়ী যে প্রথমে খুঁজে পাবে পুরো জাহাজ এবং তার সম্পদ এখন তাদের। এরপর ক্যাপ্টেন মার্ফি জ্যাক এবং গ্রিয়ারকে টাগবোটে রেখে বাকিদের নিয়ে মূল জাহাজে সোনা খুঁজতে চলে যায়। আর দেখা যায় 40 বছর ধরে পড়ে থাকা জাহাজটি এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যার চারদিকে শ্যাওলা ও মরিচা ধরে আছে। এরপর দেখা যায় জাহাজটি ঘুরে দেখার সময় মান্ডার হঠাৎ একটি গর্তে পড়ে যায় আর কোনো মতে মরতে মরতে বেঁচে যায়। ঠিক তখনই অ্যাপস হঠাৎ সেই ছোট্ট মেয়েটিকে দেখতে পায়, যে কিনা সেই 40 বছর আগে বেঁচে গিয়েছিল। মেয়েটি একদম আগের মতোই আছে, কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরেই সে বাতাসে হারিয়ে যায়। এটা দেখে অ্যাপস বুঝতে পারে এখানে কিছু একটা গন্ডগোল আছে। সোনার তথ্য পেতে তারা ক্যাপ্টেনের লগবুক খুঁজতে শুরু করে, কারণ ক্যাপ্টেন নিশ্চয়ই সেখানে সব গুরুত্বপূর্ণ ঘটনা লিখে রেখেছেন। লগবুক খুঁজতে খুঁজতে তারা কমিউনিকেশন রুমে পৌঁছায়, যেখানে তল্লাশি চালানোর সময় তারা একটি আধুনিক
ডিজিটাল ঘড়ি পায়। এটা দেখে তারা অবাক হয়ে যায়, কারণ 40 বছর আগে তো ডিজিটাল ঘড়ি আবিষ্কারই হয়নি। এর মানে হলো তাদের আগেও নিশ্চয়ই এখানে অন্য কেউ এসেছিল যারা আর ফিরে যেতে পারেনি। আজকের মতো কাজ শেষ করে তারা টাগবোটে ফিরে আসে এবং সিদ্ধান্ত নেয় যে পরের দিন তারা জাহাজটিকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাবে। এরপর সকালবেলা যখন তারা কাজ শুরু করতে যায় তখন দেখা যায় জাহাজে নতুন করে অনেক ছিদ্র তৈরি হয়েছে, যেটার মধ্য দিয়ে সমুদ্রের জল ঢুকছে। এই অবস্থায় জাহাজটিকে টেনে নেওয়া অসম্ভব। তখন মান্ডার জানায় এগুলো ওয়েল্ডিং করে মেরামত করতে আর পাম্প দিয়ে জল বের করতে অন্তত 2-3 দিন সময় লাগবে। এরপর মেরামতের কাজ শুরু করতেই সবাই সরঞ্জাম নিয়ে আবার জাহাজে চলে যায়। মান্ডার আর ডজকে নিচে ছিদ্রগুলো সারানোর দায়িত্ব দেওয়া হয়, আর ওইদিকে অ্যাপস, মার্ফি ও গ্রিয়ার লগবুক এবং সোনা খুঁজতে ওপরের তলায় যায়। ওইদিকে সান্তোষ টাগবোটের ইঞ্জিন ঠিক করতে ব্যস্ত ছিল। ওইদিকে দেখা যায় মার্ফি ক্যাপ্টেনের ঘরটি খুঁজে পায়। ওদিকে অ্যাপস ঘুরতে ঘুরতে জাহাজের সুইমিং পুলে পৌঁছে যায়, যেখানে সে মেঝেতে প্রচুর গুলির খোসা পড়ে থাকতে দেখে। আর দেখা যায় সেখানে সেই ভুতুরে মেয়েটি আবার তার সামনে আসে, যেটা দেখে অ্যাপস প্রচন্ড ভয় পেয়ে পিছিয়ে যায় এবং পাথরে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর মান্ডার এবং ডজ ইঞ্জিন রুমে পৌঁছায়। সেখানে গিয়ে তারা চেষ্টা করে অন্যদের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু দেখা যায় রেডিওর সিগন্যাল একবার আসার পর হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। ওদিকে অ্যাপসের যখন জ্ঞান ফেরে তখনই সে দেখে মেঝের গর্ত দিয়ে তার শরীর থেকে পড়া রক্ত রহস্যময়ভাবে অন্য একটি গর্ত দিয়ে বাইরে বেরিয়ে আসছে এবং সেটি দেয়ালের দিকে প্রবাহিত হচ্ছে। এরপর সেখানে জ্যাক চলে আসে এবং অ্যাপসকে সেখান থেকে উদ্ধার করে। তারা ঠিক করে দ্রুত সবাইকে নিয়ে এই জাহাজ থেকে বেরিয়ে যাবে, কিন্তু তারা চলে যাওয়ার পরেই হঠাৎ সুইমিং পুলের রং বদলে যায়। ওদিকে ক্যাপ্টেন মার্ফি তার রুমে একটি পুরনো হুইস্কির বোতল ও গ্লাস পায়। সে যখনই সেটাকে পান করতেই যাবে হঠাৎ আয়নায় সে মৃত ক্যাপ্টেনের বিভৎস প্রতিচ্ছবি দেখতে পায়, আর এটা দেখে ভয়ে তার হাত থেকে গ্লাস পড়ে যায় এবং সে সেখান থেকে পালাতে থাকে। তখনই তারা বুঝতে পারে জাহাজে থাকা সবার সাথেই অদ্ভুত সব ঘটনা ঘটছে। গ্রিয়ার হঠাৎ সেই গায়িকা ফ্রান্সেস্কার সুর শুনতে পায় এবং তাকে ধোয়ার আড়ালে দেখতে পায়। অন্যদিকে অ্যাপস এবং ডজ লন্ড্রি রুমের একটি গেট খুলতেই প্রচুর নোংরা জল তাদের উপর আছড়ে পড়ে, যার সাথে বেশ কিছু মানুষ ভেসে আসে, যাদেরকে দেখে কয়েক সপ্তাহ পুরনো বলে মনে হচ্ছিল। হঠাৎ করে জাহাজের দুটি বড় দরজা নিজে থেকেই খুলে যায়, যার ভেতরে একটি দামি পুরনো গাড়ি রাখা ছিল। ডজ গাড়িটি দেখে খুবই খুশি হয় এবং সেটাকে পরীক্ষা করতে থাকে, কিন্তু অ্যাপস সেখানে খুবই অস্বস্তি বোধ করছিল। এরপর তারা কার্গো রুমে যায়, আর সেখানে গিয়েই তারা তাদের কাঙ্ক্ষিত সোনার বার ভর্তি বাক্সগুলো খুঁজে পায়। এটা দেখে অ্যাপস যখন সবাইকে এই খুশির খবর জানাতে যাচ্ছিল তখনই লন্ড্রি রুমের দরজায় খটখট শব্দ হতে থাকে। এটা শুনে অ্যাপস সাবধানে ভেতরে গিয়ে দেখে মার্ফি আর ডজ তাকে ভয় দেখানোর জন্য সেখানে লুকিয়েছিল। সোনা পাওয়ার পর সবাই লোভে অন্ধ হয়ে যায়। তারা একবারও ভাবেনি যে ওই পচা মানুষগুলো আসলে কারা ছিল এবং তারা কিভাবে এখানে এসেছিল। সোনাগুলো দেখে তারা ঠিক করে আজ রাতেই এগুলো টাগবোগে নিয়ে চলে যাবে। গ্রিয়ার প্রথমে টাগবোগে যায়, কিন্তু ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথেই গ্যাস লিক করার শব্দ হয় এবং দেখা যায় পুরো টাগবোটে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে, আর শান্ত সেই আগুনেই পুড়ে যায়। বিস্ফোরণের সময় গ্রিয়ার টাগবোটের উপরে থাকায় সে কোনো মতে জলে ঝাঁপ দিয়ে বেঁচে যায়। এখন তারা সবাই এই ভুতুরে জাহাজে আটকা পড়ে গেছে, কারণ তাদের একমাত্র টাগবোটটি ধ্বংস হয়ে গিয়েছিল। তখন অ্যাপস সবাইকে সাহস দেওয়ার চেষ্টা করে এবং বলে তারা সবাই মিলে এই জাহাজটিকে মেরামত করবে, কিন্তু জাহাজ মেরামত করা এত সহজ ছিল না। গ্রিয়ার তার হবু স্ত্রীর কথা মনে করে খুব ভেঙে পড়ে এবং মানসিকভাবে দুর্বল হয়ে জাহাজের সেই পুরনো বিষাক্ত পানি খেতে শুরু করে। ওদিকে অ্যাপস আর জ্যাক কমিউনিকেশন রুমে যাত্রীদের পুরনো তালিকা খুঁজে পায়। সেখানে তল্লাশি করার সময় অ্যাপস একটি মানুষকে দেখে চিৎকার করে ওঠে। এর কিছুক্ষণ পর গ্রিয়ার অতিরিক্ত পানি খাওয়ার ফলে বিভ্রম দেখতে শুরু করে। তার মনে হয় জাহাজটি একদম নতুনের মতো সাজানো গোছানো হয়ে গেছে এবং সব যাত্রী জীবিত হয়ে তার জন্য হাততালি দিচ্ছে। সে এটাকে নেশার ঘরে দেখা স্বপ্ন ভেবে ভুল করে। এরপর দেখা যায় হঠাৎ সে লাল পোশাক পরা গায়িকা গ্রিয়ারের সামনে আসে এবং তাকে প্রলুব্ধ করে। গ্রিয়ার তাকে ধরার জন্য এগোতে গেলেই সে একটি ফাঁদে পড়ে নিচে পড়ে যায়, যার কারণে সে সেখানেই হারিয়ে যায়। অন্যদিকে ক্যাপ্টেন মার্ফি ঘুমানোর সময় সেই মৃত ক্যাপ্টেনের আত্মার সাথে কথা বলতে শুরু করে। সেই আত্মা মার্ফিকে কিছু পুরনো ছবি দেখায়। ছবিগুলো দেখে মার্ফি স্তব্ধ হয়ে যায়, কারণ সেখানে জ্যাকের 40 বছর পুরনো ছবি ছিল। জ্যাক তখন যেমন ছিল আজ 4 দশকেও তার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। এটা দেখে মার্ফি বুঝতে পারে জ্যাক কোনো মানুষ নয়, বরং এক ভয়ঙ্কর শয়তান, আর সেই তাদেরকে সোনার লোভ দেখিয়ে এখানে নিয়ে এসেছে।
হঠাৎ মার্ফিকে মৃত সান্তোসের আত্মা ভয় দেখাতে শুরু করে। এটা দেখে মার্ফি সাহায্য চাওয়ার জন্য বাইরে আসে এবং সে সেখানে অ্যাবসকে দেখে, কিন্তু দেখা যায় তার চোখে অ্যাবসকে সান্তোস বলে মনে হয়, যার কারণে সে অ্যাবসকে আক্রমণ করে। ঠিক সেই মুহূর্তে জ্যাক এসে অ্যাবসকে বাঁচায়। জ্যাকের আঘাতে মার্ফি অজ্ঞান হয়ে যায় এবং তাকে একটি জলের ট্যাঙ্কে বন্দি করে দেয়। এরপর অ্যাবস আবারও সেই ভুতুরে ছোট্ট মেয়েটিকে দেখতে পায়। এরপর কেটি অ্যাবসের কাঁধে হাত রাখে, আর হাত রাখার সাথে সাথেই 40 বছর আগে এই জাহাজে কি ঘটেছিল সে সেটাকে দেখতে পায়। এরপর দেখা যায় সোনার লোভে তারা একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। কেউ খাবারে বিষ মেশায়, আবার কেউ বা মেশিন গান নিয়ে বেরিয়ে পড়ে। এই সব কিছুর মূলে ছিল গায়িকা ফ্রান্সেসকা এবং জাহাজের ফার্স্ট অফিসার। কিন্তু কাজ শেষ হওয়ার পর ফ্রান্সেসকা তাকেও গুলি করে। ঠিক তখনই দেখা যায় এই পুরো ষড়যন্ত্রের আসল কারিগর জ্যাকের প্রবেশ ঘটে। সে আসলে কোনো মানুষ ছিল না, সে ফ্রান্সেসকাকে পটিয়ে এই সোনার লোভ দেখিয়েছিল এবং শেষে সেও সেখান থেকে ফিরে যেতে পারে না। আসলে জ্যাক একজন নরকের দূত, যে কিনা প্রতি বছর সোনা দেখিয়ে মানুষদের এখানে নিয়ে আসে যাতে তাদের আত্মাকে সে বন্দি করতে পারে। জ্যাক এই জাহাজটিকে মেরামত করার জন্যই মার্ফির গ্রুপকে এখানে এনেছিল। অ্যাব সব বুঝতে পেরে মার্ফিকে বাঁচাতে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল আর দেখা যায় মার্ফি ট্যাঙ্কের জলে ডুবে গিয়েছে। এরপর মান্ডাও একটি যান্ত্রিক গর্তের মধ্যে পড়ে যায়। এরপর ডজ নিজের যান বাঁচানোর জন্য জ্যাককে গুলি করে, কিন্তু দেখা যায় তার কিছুই হয় না। ডজ আসলে ছদ্মবেশী জ্যাক ছিল আর সে ডজকেও শেষ করে দেয়। অ্যাবস বুঝতে পারে এই জাহাজটি ধ্বংস না করলে এই বন্দি আত্মাগুলো কখনোই মুক্তি পাবে না। সে নিজের প্রাণ বাজি রেখে জাহাজের নিচে বিস্ফোরণ ঘটায়, আর বিস্ফোরণের কারণে বিশাল জাহাজটি মাঝখান থেকে ভেঙে ডুবে যেতে শুরু করে এবং জ্যাকের বন্দিশালা ভেঙে সব আত্মা মুক্ত হয়ে আকাশের দিকে চলে যায়। আর দেখা যায় জাহাজ ডুবে গেলেও অ্যাবস একটি কাঠের বাক্সের ওপর ভেসে থাকে। কয়েকদিন পর একটি উদ্ধারকারী জাহাজ তাকে খুঁজে পায়। এরপর তারা যখন অ্যাবসকে বন্দরে নিয়ে আসে তখন হঠাৎ অ্যাবস দেখতে পায় সেই জ্যাক আবার নতুন সোনার বাক্স নিয়ে অন্য একটি জাহাজে উঠছে। জ্যাক তার দিকে তাকিয়ে একটি রহস্যময় হাসি দেয়, আর এটি দেখে অ্যাবস পুরোপুরি স্তব্ধ হয়ে যায় এবং সে বুঝতে পারে এই অশুভ শক্তি এখনো শেষ হয়নি। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সোনার লোভ মানুষকে কতটা অন্ধ আর নিষ্ঠুর করে দিতে পারে তা এই মুভিটি না দেখলে হয়তো বিশ্বাসই হতো না। শেষ পর্যন্ত অশুভ শক্তির জয় আর অ্যাবসের সেই অসহায় চাহনি আমাদের মনে একটাই বড় প্রশ্ন রেখে যায়, আসলেই কি শয়তানের হাত থেকে বাঁচার কোনো উপায় আছে? আপনি যদি এই জাহাজে থাকতেন তাহলে কি করতেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকমই হাড় কাঁপানো সব মুভির এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।